দুটি ট্রেন পরস্পর যদি বিপরীত অভিমুখে যায়, ট্রেনে বসে থাকা দর্শক অন্য ট্রেনটিকে অনেকটাই বেশি গতিতে ক্রস করতে দেখবে। এক্ষেত্রে গতিটা হয় দর্শকের ট্রেন এবং পাশে দর্শক যে ট্রেনটাকে দেখছে তাদের যে বেগের যোগফল। আমরা ব্যাখ্যা করব খাতায় কলমে। এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা দর্শক সে কি দেখবে না, সে কিন্তু অরিজিনাল গতিটাই দেখবে। ঠিক আছে, অরিজিনাল গতিটাই দেখবে। দুটো ট্রেনেরই যে আসল যে গতিটা সেটাই সে লক্ষ্য করবে। অর্থাৎ সে লক্ষ্য করবে একটার গতিবেগ v1 আর একটার গতিবেগ v2। এখানে দেখো, দুটো যদি প্যারালালি ট্রেন যায়, একই বেগে যায়, তাহলে একজন দর্শক অন্য ট্রেনটাকে স্থির দেখবে। চলো আমরা খাতায় কলমে একটু ব্যাখ্যা করে নিই। আমাদের আজকের আলোচনা রিলেটিভ ভেলোসিটি। তো তোমাদের প্রথমেই কয়েকটা বিষয় আমি একটু উদাহরণ দিই। ধরো তোমরা বাসে যাতায়াত করছো, তো তোমরা কি দেখো যে ছোটবেলায় দেখতে বাসে যাতায়াত করার সময় গাছগুলো অনেক জোরে ছুটে যাচ্ছে। ঠিক আছে, তুমি বাসটা ছুটছে বলে কখনো হয়তো বুঝতে পারোনি, কিন্তু গাছগুলো ছুটে যাচ্ছে বলে বুঝতে পারো। আবার এটাও বুঝতে পারো, তোমার পাশে ধরো আরেকটা বাস, সেও চলছে। যখন একই দিকে চলবে, একই রাস্তা বরাবর চলবে, একই গতিতে ধরো চলছে, তখন তোমার পাশের বাসটাকে স্থির বলে মনে হতো। ঠিক আছে, হঠাৎ করে তুমি দেখলে না, স্থির নয়, রাস্তার সাপেক্ষে সে যাচ্ছে, গতিশীল হচ্ছে। তো এই ঘটনাগুলো আমরা দেখি। তো যাই হোক, আমরা তাহলে কোন বস্তুতে আমি দাঁড়িয়ে আছি, আমি বাসের উপর দাঁড়িয়ে আছি না রাস্তায় দাঁড়িয়ে আছি, সেই থেকেই আমরা বিবেচনা করব অন্য বস্তুটার গতি। ঠিক আছে, আবার ধরো মুখোমুখি দুটো বাস যখন ক্রস করে, তখন দেখি মুখোমুখি যখন দুটো বাস বিপরীত দিকে ক্রস করে, তখন দেখবে মনে হবে যে প্রচুর স্পিডে দ্বিতীয় বাসটা আমাকে ক্রস করলো। আবার ভূপৃষ্ঠে দাঁড়িয়ে থাকলেও আমরা কোনো বস্তুর গতি বা স্থিতি বিবেচনা করতে পারি। কোনো বস্তু কত গতিতে গেল বা কত গতিতে আসছে, সেগুলো আমরা বিবেচনা করতে পারি। তাহলে এখানের মূল বিষয়টা হলো আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, অর্থাৎ কোন ফ্রেমে আছি, সেই ফ্রেমটার উপর ডিপেন্ড করছে আমরা স্থির না গতিশীল কোন ফ্রেমে আছি। সেই ফ্রেমটার উপর ডিপেন্ড করছে যে অন্য একটা ফ্রেমের গতি। ঠিক আছে, অর্থাৎ আমরা প্রথম ফ্রেমে থাকলে দ্বিতীয় ফ্রেমটার গতি কি মনে হবে, সেটা আমরা এই প্রথম ফ্রেমটার উপর ডিপেন্ড করছে, প্রথম ফ্রেমটা স্থির না গতিশীল। ঠিক আছে, ফ্রেম মানে হচ্ছে নির্দেশ তন্ত্র। এই প্রসঙ্গে আরেকটা জিনিস এখানে বলে রাখি, যে কোনো বস্তুর গতি পরম গতি হয় না। ঠিক আছে, এবং কোনো স্থির বস্তুকে পরম স্থিরও বলা যায় না। কেন পরম স্থির বা পরম গতি, ব্যাপারটা কি না, পরম স্থির প্রথমে বলি, তাহলে গতিটা বলা যাবে। পরম স্থির মানে হচ্ছে যে বস্তুটা পুরোপুরি স্থির, অর্থাৎ সে একটা স্থির বস্তু ধরবো, তার সাপেক্ষে স্থির। তো ধরো পৃথিবীর উপর কোনো বস্তু আছে, সেটা স্থির আমরা ভাবলাম, কিন্তু দেখা যাচ্ছে পৃথিবীতে যে বস্তুটা আছে সেটা স্থির, সেটা কার সাপেক্ষে বিচার করব, সূর্যের সাপেক্ষে। তোমরা ভেবে নেবে সূর্য স্থির। তো সূর্যের সাপেক্ষে যখনই আমরা বিচার করতে যাচ্ছি, দেখা যাচ্ছে সূর্যটাও স্থির নয়। আমরা সূর্য স্থির জানি, ঠিক আছে, কিন্তু সূর্য স্থির কেমন ভাবে জানি, যে পৃথিবীর সাপেক্ষে সূর্য কিন্তু স্থির। ঠিক আছে, সূর্যটাকে স্থির ধরে পৃথিবীর গতিকে বিবেচনা করা হয়। কিন্তু সূর্য, এই অসীম বিশ্বব্রহ্মাণ্ডে সূর্য, গ্রহ, নক্ষত্র সবগুলোই একত্রে ভেসে বেড়াচ্ছে, অর্থাৎ দেখা যাবে ওই সূর্যটাও গতিশীল। বলা যেতে পারে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো স্থির বস্তুর অস্তিত্ব কিন্তু নেই, অর্থাৎ পরম স্থির বলে কোনো বস্তু নেই। আর পরম স্থির যদি কোনো বস্তু না পাই,
তাহলে আমরা পরম গতি বিচার করব কিভাবে? ঠিক আছে, তাহলে আমরা পরম গতিও বিচার করতে পারছি না। ওকে, তাহলে আমাদের সমস্ত বস্তুর গতি হলো কি? আপেক্ষিক বা রিলেটিভ। এরপরে আমরা সংজ্ঞাগুলো দিচ্ছি। দেখো সংজ্ঞা হিসেবে বলছি, একটি গতিশীল বস্তু সাপেক্ষে অন্য একটি বস্তুর বেগকে প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুটির আপেক্ষিক গতিবেগ বলা হয়। ঠিক আছে, যে একটি গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য একটি বস্তুর বেগকে, আমি যে বস্তুটায় বসে আছি সেটা গতিশীল, সেই বস্তুর সাপেক্ষে অন্য বস্তু, ধরো পাশের একটা বাস, অন্য একটা বস্তু যে কোনো হতে পারে, তার যে গতি, অন্য বস্তুর যে বেগ, সেটা প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টার আপেক্ষিক গতিবেগ বলা হয়। ঠিক আছে, প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টা বলতে প্রথমটা মানে আমি যেটাই বসে আছি, দ্বিতীয়টা মানে হচ্ছে যে বস্তুটার গতি আমরা দেখছি। ক্লিয়ার? তো এর একটা বিকল্প সংজ্ঞাও আমরা এখানে দিতে পারি। আমরা নির্দেশ তন্ত্র বা ফ্রেম দিয়েও বলতে পারি, বা পজিশন ভেক্টর দিয়ে বলতে পারি। একটি গতিশীল বস্তুর সাপেক্ষে অপর একটি গতিশীল বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনের হারকে প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক গতিবেগ বলা হয়। অর্থাৎ আমরা যে বাসটায় বা যে বস্তুতে আমরা আছি, আমি আছি, সেই বস্তুটাকে, যে পয়েন্টে আছি সেটাকে একটা অবস্থান ভেক্টর বললাম, অবস্থান ভেক্টর হিসাবে চিহ্নিত করলাম। দ্বিতীয় যে বস্তুটা সেটাকেও একটা পজিশন ভেক্টর আকারে প্রকাশ করলাম। এরপরে একটি গতিশীল বস্তুর সাপেক্ষে অপর গতিশীল বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনের হার। ঠিক আছে, অর্থাৎ আমি যেটাই আছি তার যে অবস্থান ভেক্টরের সাপেক্ষে অন্য, অর্থাৎ অন্য যে বাসটা, তার অবস্থান ভেক্টরের যে পরিবর্তনের হার, পরিবর্তন ডিভাইডেড বাই সময়, পরিবর্তনের হার বোঝাবে, সেইটাকে বলা হচ্ছে প্রথম বস্তুটির সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক গতিবেগ। অর্থাৎ এখানে পজিশন ভেক্টরের যে চেঞ্জ, পরিবর্তনের যে হার, সেইটাকে আমাদের বলা হচ্ছে প্রথম বস্তু সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক গতিবেগ। আশা করি বোঝানো গেল বিকল্প সংজ্ঞাটা। তো আমরা এখানে আরও বুঝতে পারবো, একটা কোঅর্ডিনেট সিস্টেম এঁকে নিচ্ছি, এক্স ওয়াই জেড কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। সেই সিস্টেমে দেখো আমরা দুটো পয়েন্ট কল্পনা করব, সেই দুটো পয়েন্ট একটু দেখো যে এক্স ওয়াই জেড একটা মূল বিন্দু থাকবে। এবারে পজিশন ভেক্টর মানে কি? একটা নির্দিষ্ট পয়েন্ট যেটা এক্স ওয়াই জেড এর মাধ্যমে প্রকাশ করব। ঠিক আছে, পজিশন। এবারে ভেক্টর মানে কি? সেই ইউনিট ভেক্টরগুলোর সঙ্গে একটা রিলেটেড, তোমরা জানো। তো যাই হোক, এ একটা বিন্দু এঁকেছি, কোনো একটা সময় বা মুহূর্তে টিতে আমরা এ পয়েন্টার পজিশন ভেক্টরটা কি হয় সেটা আমরা একটু লিখছি। দেখো যে আমরা ধরে নিচ্ছি পজিশন ভেক্টর আর দ্বারা চিহ্নিত করা হয়, আর এ ধরলাম। ঠিক আছে, আর এ, এখানে দেখো প্রথম বন্ধনী দিয়ে টিটা লিখেছি। টিটা মানে কি? টি সময়ে পজিশন ভেক্টরটা আর এ। ঠিক আছে, অর্থাৎ টি সময়ে এ বিন্দুতে অবস্থান করছে, এখানে প্রথম বস্তু এ, সেইটার যে পজিশন ভেক্টরটা সেটা কত? আর এ, এবং অভিমুখ কি? অরিজিন থেকে এ এর দিকে। ক্লিয়ার? অরিজিন থেকে এ এর দিকে। এরপর দেখো দ্বিতীয় বস্তুটা, অর্থাৎ বি বিন্দুটা। আমরা বস্তু বলতে বস্তু বিন্দু কল্পনা করি, তাহলে বি বিন্দু বলছি। বি বিন্দুটা আমরা নিলাম, অরিজিন থেকে আমরা বি বিন্দু যুক্ত করলাম। এবারে এই অরিজিন থেকে বি বিন্দুর দিকে এই দিক অভিমুখটা হচ্ছে পজিশন ভেক্টরের অভিমুখ বি বিন্দুর। তো যাই হোক, এই বি বিন্দুতে যে পজিশন ভেক্টরটা সেটা হচ্ছে আর বি, মাথায় অ্যারো চিহ্ন দিলাম যেহেতু ভেক্টর। টিটা লিখছি কেননা টি সময়ে, অর্থাৎ কোনো একটা মুহূর্ত টি তে আমরা বিচার করছি। তাহলে দেখো দুটো পজিশন ভেক্টর আমরা নিয়েছি, এই পজিশন ভেক্টরগুলোর চেঞ্জটা আমরা দেখব, পরিবর্তনটা কোনো একটা সাপেক্ষে। দেখো এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর
বি বিন্দুর অবস্থান ভেক্টরের পরিবর্তন সেটা প্রথমে দেখি। এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টরের পরিবর্তন, তাহলে এ থেকে বি লাইন দ্বারা যুক্ত করেছি, অ্যারো চিহ্ন এ থেকে বিতে টেনেছি, কেননা এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর। আমরা আগেরগুলো অরিজিনের সাপেক্ষে করেছিলাম, তো এখানে এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর। কোন বিন্দুর অবস্থান ভেক্টর? বি, তাহলে বিটাকে আগে লিখলাম, এটাকে পরে, অর্থাৎ আর বি এ এখানে প্রকাশ করছে। আর বি এ মানে কি? বি বিন্দুর অবস্থান ভেক্টর কার সাপেক্ষে? এর সাপেক্ষে। ইজ ইকুয়াল টু কি হবে না, আমরা এখানে একটা ট্রায়াঙ্গুলার যে ল সেটা লাগালে সবচেয়ে তোমাদের বুঝতে সুবিধা। ট্রায়াঙ্গুলার লটা কি না, ক্রমানুসারে গৃহীত বাহু করব, বিপরীত ক্রমে গৃহীত বাহু করব। তো যাই হোক, আগে আমাদের ফলাফলটা লিখে রাখছি, তারপরে আমরা ট্রায়াঙ্গুলার ল দিয়ে কি হয় সেটা আমরা একটু ব্যাখ্যা করে নেব। কত হচ্ছে দেখো, আর বি মাইনাস আর এ উইথ রেসপেক্ট টু টি, অর্থাৎ সময়ের সাপেক্ষে বিবেচনা করছি। এবার দেখো এই যে ট্রায়াঙ্গুলার লো, দেখো ও এ বি দুটো হচ্ছে ক্রমানুসারে গৃহীত বাহু, এখানে ও বিটা কিন্তু বিপরীত ক্রমে গৃহীত বাহু, অর্থাৎ এখানে বলতেই পারি ও বি ইজ ইকাল টু ও এ প্লাস এ বি। যাই হোক, আমরা অন্যভাবেও বলতে পারি, তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই। তো দেখো এই ট্রায়াঙ্গুলার লটা এখানে প্রয়োগ হচ্ছে, বুঝতে পারছো যে দুটো একই ক্রমে গৃহীত বাহু ও এ এবং এ বি, এখানে ও বিটা হচ্ছে ওই ত্রিভুজটার বিপরীত ক্রমে গৃহীত বাহু। তো এই সূত্র থেকে আমরা লিখছি, দেখো ও এ প্লাস এ বি ইজ ইকুয়াল টু কি হয় না, ও বি একই ক্রমে গৃহীত বাহু যোগ করলাম, বিপরীত ক্রমে বাহু গৃহীত বাহুর সঙ্গে সেটা ইকুয়াল করলাম। তাহলে এখান থেকে এ বি ইজ ইকুয়াল টু কি হয় না, ও বি মাইনাস ও এ। ঠিক আছে, ও বি মাইনাস ও এ, অর্থাৎ এক্ষেত্রে দেখো পজিশন ভেক্টরটা লিখছি আর এ বি, সরি এ বি নয়, বি এ হবে। ঠিক আছে, বি বিন্দুর পজিশন ভেক্টর এর সাপেক্ষে, তাহলে বি এ হবে। লেখাটা আমরা একটু ভুল করেছি, তো যাই হোক এটা একটু কারেকশন করে নেবে, আমি লিখে দেবো। ঠিক আছে, দেখো আর বি এ হবে, অর্থাৎ আর বি মাইনাস আর এ উইথ রেসপেক্ট টু টি। ক্লিয়ার? সেটাই আমরা এখানে লিখেছিলাম, তোমরা বুঝতে পেরেছিলে নিশ্চয়ই। তো এই যে এটা পজিশন ভেক্টর দ্বারা প্রকাশ করলাম। তো এই পজিশন ভেক্টরের যে পরিবর্তনের হার, অর্থাৎ আমরা সময়ের সাপেক্ষে পরিবর্তনটা দেখব, পরিবর্তনের হার মানে, তাহলে দেখো এটাকে আমরা একটু অবকলন করে নেব, কাস্ট রেসপেক্টে উইথ রেসপেক্ট টু টি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টি, সময়ের সাপেক্ষে অবকলন করে নেব। দেখো ডিডিটি অফ, প্রত্যেকটা সাইডে করছি, ডিডিটি অফ আর বি এ উইথ রেসপেক্ট টু টি। দেখো ডান সাইডেও আমরা ডিডিটি অফ করে নিচ্ছি, অর্থাৎ সময়ের সাপেক্ষে আমরা এটাকে ডেরিভেটিভ করে নিচ্ছি, বা বলতে পারি সময় দ্বারা ভাগ করে নিচ্ছি। এখন পজিশন ভেক্টরকে যদি সময় দ্বারা ভাগ করি, বেগের ইকুয়েশন আসবে। ঠিক আছে, তাহলে দেখো বেগের ইকুয়েশন আসবে। প্রথমটা কি হবে না, আমাদের যে পজিশন ভেক্টরটা ছিল আর বি এ, এইটাকে আমরা লিখতে পারি, যেহেতু সময় দ্বারা ভাগের মতন কিছু একটা করেছি, এটাকে লিখতে পারি ভি বি এ। অর্থাৎ ভি বি এ মানে কি, বি বিন্দুটির গতিবেগ কার সাপেক্ষে? এ বিন্দুর সাপেক্ষে। এটা লিখতে পারি ভিবি, অর্থাৎ বি বিন্দুর গতিবেগ, ওই সময়টা নিলাম, অর্থাৎ সময়ের সাপেক্ষে, অর্থাৎ ওই মুহূর্তে আমরা ক্যালকুলেশনটা করছি। প্রত্যেক ক্ষেত্রে দেখো টিটাকে লিখেছি, অর্থাৎ ভিবি মানে হচ্ছে টি সময়ে বি বস্তুর গতিবেগ, মাইনাস ভিএ, এখানেও টিএস
টিএস সময়ের সাপেক্ষে বস্তুর গতিটাকে লিখেছি যে ওই সময় বস্তুটার গতি কত, অর্থাৎ ভিএ মানে হচ্ছে টি সময়ে এ বস্তুর গতি। ক্লিয়ার? ভিএ মানে হচ্ছে টি সময়ে এ বস্তুর গতি। তো এখানে দেখো আমরা একটু ভুল করে নিয়েছিলাম, এখানে মাইনাস হবে, উপরে একটা যেহেতু মাইনাস ছিল এখানেও মাইনাস হবে। এইটা হলো বেগ পরিবর্তনের যে আপেক্ষিক বেগের ইকুয়েশন, অর্থাৎ বি বিন্দুর গতিবেগ কার রেসপেক্টে এ বিন্দুর সাপেক্ষে, এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর গতিবেগ। কয়েকটা স্পেশাল কেস নিয়ে আলোচনা করি। রিলেটিভ ভেলোসিটি অফ টু অবজেক্টস মুভিং প্যারালালি। প্যারালালি মানে কি? একই অভিমুখী হলেও প্যারালালি হতে পারে, বিপরীত অভিমুখী হলেও প্যারালালি হতে পারে। দুটো অবজেক্ট বা বস্তু নিলাম, সেগুলো একই অভিমুখী হতে পারে, বিপরীত অভিমুখী হতে পারে, কিন্তু প্যারালাল গতিটা হবে। দেখো এ বিন্দুর গতিবেগ বা এ বস্তুর গতিবেগ ভিএ, বি বস্তুটির গতিবেগ ভিবি, সেগুলো একই অভিমুখী, একই দিক। আমরা একই অভিমুখী এই গতিটা নিয়ে আমরা একটু দেখে নিচ্ছি। দুটোই সামনের দিকে একই অভিমুখে মানে, এরপরে দেখো এ বস্তুর সাপেক্ষে বি বস্তুটির গতিবেগ কি হয়? বি বস্তুর গতিবেগ এ বস্তুর সাপেক্ষে, অর্থাৎ ভি বি এ, এইভাবেই আমরা লিখি। যার সাপেক্ষে সেটা, অর্থাৎ বি এর সাপেক্ষে মানে বিটাকে আগে লিখলাম, এটাকে পরে, ইজ ইকুয়াল টু কত? ভিবি মাইনাস ভিএ। অবশ্যই এগুলো ভেক্টর রূপ। অর্থাৎ দেখো একই অভিমুখী যখন বিবেচনা করছি তখন তার যে রিলেটিভ ভেলোসিটিটা একটার থেকে আরেকটা বিয়োগ হচ্ছে, ঠিক আছে? একটার থেকে আরেকটা বিয়োগ, অর্থাৎ দুটো বেগের বিয়োগফল হচ্ছে, এবং এই বিয়োগফলটা কার সঙ্গে কার হবে? যার সাপেক্ষে বলবো সেটার আগে দেখো মাইনাস চিহ্ন আছে। দেখো প্রথমটা এ এর সাপেক্ষে বলেছিলাম, এটার আগে মাইনাস চিহ্ন আছে। যদি আমরা ভি এ বি করতাম তাহলে দেখো ভি এ মাইনাস ভিবি, অর্থাৎ এখানে বি এর সাপেক্ষে, যার সাপেক্ষে তার আগে মাইনাস থাকে, ঠিক আছে? এটা বি এর সাপেক্ষে, অর্থাৎ বি এর আগে দেখো মাইনাস চিহ্ন বসেছি। এরপরে দেখো এ এবং বি দুটো বস্তু যদি বিপরীত দিকে অগ্রসর হয়, অর্থাৎ এ যেদিকে যাচ্ছে বি তার বিপরীত দিকে, প্যারালাল লাইন, দুটোই প্যারালাল, অর্থাৎ এ বস্তু এবং বি বস্তু সমান্তরালভাবে অগ্রসর হচ্ছে কিন্তু বিপরীত অভিমুখী। তার জন্যে এ বস্তুর গতিটাকে যদি ভিএ নিই, বি বস্তুর গতিটাকে মাইনাস ভিবি নিয়েছি। এটা মাইনাসটা নিচ্ছি কেন? খালি বোঝাতে যাচ্ছি যে এ বস্তুর যেদিকে গতি বিটা তার বিপরীতে। এখন দেখো এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর যে গতি সেটা কি হবে? এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর গতি, এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর গতি, অর্থাৎ ভি বি এ। ভি বি এ, বি মানে হচ্ছে বি বস্তুর গতি, কার সাপেক্ষে? না এ বস্তুর সাপেক্ষে, অর্থাৎ ভি বি এ ইজ ইকুয়াল টু কি? না বি বস্তুর গতি, যার গতি তার প্রথমে, অর্থাৎ ভিবি মাইনাস এখানে ভিবি মাইনাস যার সাপেক্ষে, অর্থাৎ এ বস্তুর সাপেক্ষে মাইনাস ভিএ। এটাই নিয়ম, যার সাপেক্ষে হয় তার আগে মাইনাস চিহ্ন বসাতে হয়। এরপরে দেখো দুটোকে যদি আমরা কমন নিই, আবার একবার লিখলাম ভিবিএ ইজ ইকুয়াল টু, মাইনাসটাকে কমন নিলাম, ভিবি মাইনাস ভিবি প্লাস ভিএ, অর্থাৎ এখানে মাইনাসটাকে যদি কমন নিয়ে নিই, দুটো গতি দেখো যোগ হচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি যে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর গতি, এখানে দুটো গতি যোগ হচ্ছে, অর্থাৎ বিপরীত অভিমুখে যদি দুটো বস্তু গতিশীল হয়, একটার সাপেক্ষে অপরের যে গতি সেটা হচ্ছে কি দুটো গতির যোগফল। এখানে শুধুমাত্র মাইনাস চিহ্নটা বলে রাখছি, দেখো মাইনাস চিহ্নটার এখানে প্রকাশ করছে যে এই যে দুটো এ বস্তুর সাপেক্ষে বি এর যে গতি সেটা কোন দিক বরাবর হবে। না বি এর গতি তো তোমরা দেখতেই পাচ্ছ নেগেটিভ নিয়ে নিয়েছি, ঠিক আছে? তাহলে বি এর সাপেক্ষে বি এর যে গতি সেটা কি হবে? না মাইনাস চিহ্ন হবে। এখানে এটা মাইনাস চিহ্ন আসছে কেন? না মাইনাস চিহ্ন আসছে তার কারণ হচ্ছে আমরা দেখো ভি এ রেসপেক্টে বি এর যে গতিটাকে নেগেটিভ নিয়েছি, ঠিক আছে? আমরা যদি ভি এটাকে নেগেটিভ নিতাম
এবং ভিবিটাকে যদি প্লাস নিতাম তাহলে উল্টোটা আসতো, অর্থাৎ প্লাস চিহ্ন আসতো। অর্থাৎ এটা প্লাস মাইনাস অফ তুমি লিখতেই পারো, বা প্লাস মাইনাসটাকে যদি আমরা গুরুত্ব না দিই, দিকটাকে যদি গুরুত্ব না দিই, তাহলে আমরা বলতে পারবো যে বিপরীত অভিমুখী যে দুটো বস্তু যখন গতিশীল হবে একটার সাপেক্ষে অপরের গতি তখন যোগ হয়ে যাবে। আপেক্ষিক গতি হিসাব করার ক্ষেত্রে দুটো গতি যোগ হয়ে যাচ্ছে। এরপরে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর গতি, বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর গতি মানে কি? যে বস্তুর গতি, অর্থাৎ ভি এ বি লিখছি, ভিএ মাইনাস ভিবি। দেখো ভিবিটা কত না মাইনাস ভিবি ধরেছি, যে এর সাপেক্ষে ভিবিটাকে মাইনাস প্রথমে থেকেই ধরে নিয়েছি। তো সেটা যদি হয় তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, অর্থাৎ প্লাস ভিএ প্লাস ভিবি। তাহলে বুঝতেই পারছো উপরে একটা মাইনাস চিহ্ন আসছিল, এখানে কিন্তু মাইনাসটা নেই, প্লাস চিহ্ন চলে আসছে। অর্থাৎ আমার কোনটাকে নেগেটিভ ধরছি কোনটাকে পজিটিভ ধরছি সেই অনুসারে হচ্ছে, কার রেসপেক্টে কোনটাকে নেগেটিভ ধরছি। ধরো এর রেসপেক্টে প্রথমটার ক্ষেত্রে বিটাকে নেগেটিভ ধরেছিলাম, ঠিক আছে, সেই রেসপেক্টে আমরা যদি বিচার করি প্রথমটার ক্ষেত্রে নেগেটিভ আসছিল, দ্বিতীয়টার ক্ষেত্রে পজিটিভ চলে আসলো। এক্ষেত্রে ধরো বি বিন্দুতে আমি আছি, এবারে বি বিন্দুতে আমি আছি মানে এ বিন্দুকে দেখা হচ্ছে, ঠিক আছে, বি বিন্দু থেকে এ কে যদি আমরা দেখি তাহলে এই গতিটা পাবো, বোঝা গেল। আর আগেরটা আমরা কি করছিলাম, এ বিন্দুর সাপেক্ষে, অর্থাৎ এ বিন্দুতে আমি আছি, বি বিন্দুটাকে আমরা দেখছি, সেক্ষেত্রে এই বিবেচনাটা আমরা করছিলাম। তো যাই হোক, দুটোর ক্ষেত্রে আমরা প্লাস মাইনাস ভ্যালুটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, অর্থাৎ এই ব্যাপারটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা বুঝতে পারছি যে যদি বিপরীত অভিমুখী দুটি বস্তু হয় সেক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটিগুলো যোগ হয়, ঠিক আছে। আর প্রথমটার ক্ষেত্রে যার সাপেক্ষে হবে তার আগে মাইনাস বসিয়ে দিলেই হবে, যদি একই অভিমুখী দুটি বস্তুর গতি হয়। বোঝা গেল। এরপরে যে কোনো দিকে গতিশীল বস্তুর মধ্যে আপেক্ষিক গতি, আমরা এই আগের যেগুলো প্যারালাল লাইন নিয়েছিলাম, অর্থাৎ একই অভিমুখী বা বিপরীত অভিমুখী, আমরা যদি এখানে নিই যে একটা গতির সঙ্গে আরেকটা গতি কোনো একটা অ্যাঙ্গেল করে আছে, ধরো এটা এ বস্তু, ভিএ বললাম তার গতি, আর বি বস্তু তার গতিটা হচ্ছে ভিবি, পারস্পরিক একটা অ্যাঙ্গেল করে আছে। এ বস্তুর যে গতি বি বস্তুর যে গতি, দুটো গতি পরস্পরের সঙ্গে অ্যাঙ্গেল করে আছে। এটা হতেই পারে যে ধরো বৃষ্টির যে উদাহরণগুলো, বৃষ্টি পড়ছে তুমি হেঁটে যাচ্ছ, বৃষ্টি উপর থেকে নিচে পড়ছে তুমি সামনের দিকে হেঁটে যাচ্ছ, এই রকম কোনো ক্ষেত্রে এইগুলো অ্যাপ্লাই করা হতেই পারে। যাই হোক, এক্ষেত্রে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর গতি কি হবে, এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর গতি কি হবে না, আমরা একইভাবে লিখব কি ভি, দেখো এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর গতি, তাহলে ভি যার গতি, অর্থাৎ ভি বি এ লিখব, ভি বি এ, বি এ, অর্থাৎ বি বস্তুর গতি কার সাপেক্ষে, এর সাপেক্ষে, এই জন্য ভি বি এ লেখা হয়, এরকমই লেখার নিয়ম। কত হবে না, তোমরা তো জানোই যে এটা হয় কি ভিবি মাইনাস, ভেক্টর রূপ কিন্তু ভিবি মাইনাস ভিএ, ভিবি মাইনাস ভিএ। এরপর দেখো এটাকে আমরা লিখতে পারি ভিবি প্লাস মাইনাস অফ ভিএ, অর্থাৎ আমরা যে ভেক্টরের বিয়োগ পড়েছিলাম সেখানে দেখো এরকমভাবে ক্যালকুলেশনগুলো করেছিলাম, অর্থাৎ ভিবি প্লাস মাইনাস ভি এর যোগফল, ভিবির সঙ্গে মাইনাস ভি এর যোগফল, অর্থাৎ ভি এটার নেগেটিভ ভ্যালুটাকে আমরা লিখছি, ভেক্টরের নেগেটিভ ভ্যালু। তাহলে দেখো ভি এটার সামনের দিকে বুঝতে পারছো, ভি এটাকে যদি পিছন দিকে ঠিক ততটাই বিপরীত ভেক্টর নিই, অর্থাৎ মাইনাস ভি হবে। এই ভি এর বিপরীত ভেক্টর এবং ভিবি এই দুটোর যদি যোগ করি, কিভাবে যোগ করব না, দেখো এটা একটা সামান্তরিক কমপ্লিট করেছি, সামান্তরিকের যে কর্ণ সেই কর্ণটা আমরা এই দুটোর যোগফল, আমরা নামকরণগুলো করে নিলাম। এখানে কর্ণটা দেখো ও আর, কিন্তু
আর পি বিন্দুর বিপরীত যে বিন্দুটা সেটা পি ড্যাশড, অর্থাৎ ওপি ভেক্টরের বিপরীত ভেক্টর হচ্ছে ওপি ড্যাশড। ওপিটা ভিএ, ওপি ড্যাশটা মাইনাস ভিএ। এরপর আমরা ভেক্টর দুটোর যে বিয়োগফল, অর্থাৎ এখানে বুঝতেই পারছো যে ভি এর সঙ্গে মাইনাস ভিবির সঙ্গে মাইনাস ভিএ ভেক্টরের যোগ, সেই যোগটা আমরা একটু করে নেব। অর্থাৎ কোনো একটা ভেক্টরের সঙ্গে অন্য একটা ভেক্টরের বিপরীত ভেক্টরের যোগটা, অর্থাৎ ভেক্টর বিয়োগের নিয়ম অনুসারে হবে। সেই যে ভেক্টর বিয়োগের নিয়ম অনুসারে যে আমরা ফর্মুলাগুলো পড়েছি সেই ফর্মুলাতেই করছি। দেখো, তো এখানে দেখো ও আর মানেই কিন্তু ভি বিএ, ঠিক আছে, ভি বিএ, অর্থাৎ ওই যে কর্ণটা সেটাই হচ্ছে তোমার এখানে বিয়োগফল বা রিলেটিভ ভেলোসিটিটাকে প্রকাশ করবে। সেই ফর্মুলা অনুসারে আমরা বিয়োগের যে ভিডিওটা পড়েছিলাম সেই ভিডিও অনুসারেই আমরা লিখছি, বা ফর্মুলা অনুসারে ভিএ স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার মাইনাস অফ ভিএ ভিবি কস, এখানে আলফা। আলফা মানে কি ভিএ ভেক্টর এবং ভিবি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, সেই আলফাটাই আমরা এখানে বসাচ্ছি। এটা হচ্ছে তোমার কি বিয়োগফল, অর্থাৎ বিয়োগফল মানেই হচ্ছে তোমার কি এখানে ও আর, ঠিক আছে। এটা অবশ্যই ভেক্টর রূপ নেওয়া হয়ে গেছে, এটা কিন্তু মড ভ্যালু, ঠিক আছে, অর্থাৎ এই চিহ্নটা আমাদের মড ভ্যালু নিয়ে নিতে হবে। আমরা একটু করে নিচ্ছি যে ও কিউর সঙ্গে ও আর ভেক্টর ফাই কোণ করে আছে, অর্থাৎ এই যে ও আরটা ও কিউর সঙ্গে কত অভিমুখে আছে সেটা আমরা একটু নিয়ে নিচ্ছি। দেখো, অর্থাৎ ট্যান ফাই, ফাইয়ের ট্যান নিচ্ছি, অভিমুখ নির্ণয় করছি। কার সঙ্গে অভিমুখ? না ও কিউর সঙ্গে অভিমুখটা কত। তাহলে অভিমুখ নির্ণয়ের যে সমীকরণ ভেক্টর বিয়োগের নিয়ম অনুসারী হবে, সেই বিয়োগের ভিডিও তোমাদের আগেই দেওয়া হয়েছে, সেখান থেকে না পারলে একটু দেখে নেবে। ট্যান ফাই ইজ ইকুয়াল টু ভি এ সাইন থিটা ডিভাইডেড বাই ভিবি মাইনাস ভি এ কস থিটা। এরপর দেখো বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর যে গতিটা, এখানে গতি বলতে আপেক্ষিক গতি, সেই আপেক্ষিক গতিটা কি হবে? এ বস্তুর গতি, অর্থাৎ ভি এ বি লিখবো আমরা। কার সাপেক্ষে? ভি বি এর সাপেক্ষে, বি বস্তুর সাপেক্ষে, ওই জন্য এ বি লেখা হয়। ইজ ইকুয়াল টু মাইনাস অফ ভি বি এ, ঠিক আছে, অর্থাৎ আমাদের এ বির জায়গায় বি এ হয়ে গেল, বি এ লিখলে ওটাকে মাইনাস চিহ্ন দিতে হবে। অর্থাৎ দেখো ভেক্টরটা এটা ভি এ বি যেটা ছিল এটা কিন্তু ও আর, ঠিক আছে, ও থেকে আর এর দিকে, কিন্তু এটা কি মাইনাস ভি বি এ মানে কি আর থেকে ও এর দিকে হবে, ঠিক আছে, মাইনাস নিয়ে নিয়েছি মানে আর থেকে ও এর দিকে হবে, অ্যারো চিহ্নটা ঘুরে যাবে। কিন্তু এইভাবেই করব, আর ব্যাখ্যা করার দরকার নেই। তাহলে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর যে গতিটা বুঝতে পারলে, নিচে বি বস্তুর সাপেক্ষে এই বস্তুটা তার উল্টা হবে, অর্থাৎ নিচে মাইনাস চিহ্ন একটা হয়ে যাবে। এরপর দেখো গতিশীল ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক গতিবেগ। আমরা সবাই জানি ছাতা নিয়ে যখন সাইকেল চালাই বা হেঁটে যাই, বৃষ্টি যখন আমরা সামনের দিকে যাই ছাতাটাকে কোনো একটা অ্যাঙ্গেল করে ধরতে হয় সামনের দিকে। দেখো এইভাবে বৃষ্টি নিচের দিকে আরও চিহ্ন বরাবর পড়ছে, আমরা ছাতাকে কিন্তু কোনো একটা অ্যাঙ্গেল করে ধরি, অর্থাৎ সোজা মাথার উপরে ধরি না। আমরা সাইকেলে যাওয়ার ক্ষেত্রেও এরকম করি, এবং সাইকেলে যখন গতিবেগ বাড়াই তখন এই ছাতার যে অ্যাঙ্গেলটা সেটাও আমরা একটু বাড়িয়ে ফেলি। ছবিটাতেই বুঝতে পারছো, ছবিটাকে আমরা অন্য একটা জায়গায় একটু ট্রান্সফার করে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। এখানে ব্যক্তি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, বৃষ্টি উপর থেকে নিচের দিকে পড়ছে। ঠিক আছে, এই ঘটনা আমরা কিন্তু বাস্তবে দেখি, ছাতাকে আমাদের একটা অ্যাঙ্গেল করে ধরতে হয়। দেখো ছবিটাকে আমরা একটু অন্য জায়গায় করলাম ভালোভাবে বোঝানোর জন্য। ও বিন্দুতে ব্যক্তি আছে, এরপরে বৃষ্টি সোজা মাথার উপর বরাবর নিচের দিকে পড়ছে, মাটির নিচে ভূপৃষ্ঠের দিকে। দেখো তার যে গতিটা ও বি সরলরেখা দ্বারা বুঝিয়েছি, একটা ভেক্টর চিহ্ন ও বি নিয়েছি,
এবং ব্যক্তি যেদিকে হেঁটে যাচ্ছে ও এ ভেক্টর দ্বারা চিহ্নিত করেছি। ও বি ভেক্টরটাকে, বৃষ্টির যে গতি সেটাকে আমরা বৃষ্টির ইংরেজি রেন অনুসারে ভিআর লিখছি, ভিআর ভেক্টর, এবং মানুষের যে গতিবেগ ম্যান সেই অনুসারে ভি এম লিখছি। ঠিক আছে, এরপরে আমরা কার সাপেক্ষে কার গতি লিখব না, ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির যে আপেক্ষিক গতিবেগ। তাহলে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক গতিবেগ আমরা কি লিখব, বৃষ্টির আপেক্ষিক গতিবেগ মানে রেন আরটা আগে লিখব, বৃষ্টির যেহেতু গতি, আর কার সাপেক্ষে, ব্যক্তির সাপেক্ষে, অর্থাৎ ভি আর এম লেখা হচ্ছে। ইজ ইকুয়াল টু কত হবে, ভি আর মাইনাস ভি এম, ভি আর মাইনাস ভি এম। ক্লিয়ার? এরপরে আমরা এই যে এখানে মাইনাস ভিএম লিখেছি, ঠিক আছে, এখানে দেখো পারস্পরিক অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ বৃষ্টির সঙ্গে মানুষের যে গতি তাদের পারস্পরিক অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি। তো এখানে ভিআর প্লাস লিখে দিলাম, মাইনাস ভিএম করে দিলাম, অর্থাৎ ভিআর এর সঙ্গে মাইনাস ভিএম ভেক্টর দুটো যোগ করলাম। তাহলে এখানে দেখো ভিএম যে ভেক্টরটা আছে তার বিপরীত ভেক্টর নিচ্ছি, ভিএম যে ভেক্টরটা আছে তার বিপরীত ভেক্টর নিচ্ছি, এটাকে এ লেখা হয়ে গেছিল, এটা ভিএম হবে। এই দুটো ভেক্টরের যোগ করব। তো এই যোগফল কি হবে, দেখো ভিএম এর বিপরীত ভেক্টরের যোগ করতে হবে, অর্থাৎ ভিএম এর বিপরীত ভেক্টরের সঙ্গে ভিআর এর যোগ করতে হবে। তাহলে ভিএম ভিআর দিয়ে একটা সামান্তরিক কল্পনা করেছি, সামান্তরিকটা কিন্তু আয়তক্ষেত্রের মতো দেখতে হবে। এই আয়তক্ষেত্রের যে কর্ণ, সেই কর্ণটা কি করবে না, উক্ত ভেক্টর দুটির অর্থাৎ ভিআর এবং মাইনাস ভিএম এর মানকে যোগফল রূপে প্রকাশ করবে, লব্ধিকে যোগফল রূপে প্রকাশ করবে, অর্থাৎ কর্ণটা হবে কি ওই দুটো ভেক্টরের যোগফল। এটাকে আমরা ভিআরএম লিখছি, অর্থাৎ ব্যক্তি সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক গতিবেগ, ব্যক্তি সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক গতিবেগ ভিআরএম এর মান কত হবে, ইজ ইকুয়াল টু আমরা আগেই থিওরি পড়েছি, একটু আগেই পড়লাম ভেক্টর বিয়োগের নিয়ম অনুসারে কি হয়, অর্থাৎ রুট ওভার অফ ভি স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার মাইনাস টয়েস ভিএ ভিবি কস কস থিটা। এখানে কস 0 যদি কস 90 ডিগ্রি যদি বসাই তাহলে ওই কস 90 ডিগ্রি মানে হচ্ছে 0, অর্থাৎ উপরে কসের ফাংশনটা থাকছে না, অর্থাৎ ভিআর স্কোয়ার প্লাস ভিএমএস স্কোয়ার, অর্থাৎ বৃষ্টির গতিবেগের যে স্কোয়ার প্লাস মানুষের গতিবেগের যে স্কোয়ার, সেই টোটাল মানটাকে আমরা রুট করে নিলেই আমরা আপেক্ষিক গতিবেগের মান পেয়ে যাব। এবারে দেখো ভি আর এম এর অভিমুখের সঙ্গে ও বি আমরা ধরে নিচ্ছি ফাই কোণ করে আছে, তাহলে ট্যান ফাই নিচ্ছি, ট্যান ফাই এটা অভিমুখ বা দিক নির্ণয়। সেই ট্যান ফাইয়ের ইকুয়েশন দেখো আমরা একটু আগেই পড়েছি, সেই জায়গাতে আমরা চলে আসলাম। কত হয় এইখানে বলে রাখি, এই মানটাতে কিন্তু থিটার জায়গায় তোমরা 90 ডিগ্রি বসিয়ে নিলেই হবে, বা এখানের এই যে ত্রিভুজটা ধরো আমরা কিন্তু করতে পারি, এই ত্রিভুজটা দেখো এটা ভিএম মানটা আর ওবি মানে তো ভিআর, তাহলে এই ত্রিভুজটার লম্ব বাই ভূমি করে নিচ্ছি, ফাই কোণটার সাপেক্ষে লম্ব বাই ভূমি করে নিচ্ছি, এটা সমকোণী ত্রিভুজ, লম্ব বাই ভূমি করলে ভিএম ডিভাইডেড বাই ভিআর। ঠিক আছে, তাহলে আমরা বের করলাম মান এবং অভিমুখ, মান এবং অভিমুখ, অভিমুখের ট্যানজেন্ট। এখানে একটা জিনিস মনে রাখবে, গতিশীল ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক গতিবেগ কিন্তু
দুটোর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হিসাবেই ধরা হয়। অর্থাৎ ব্যক্তি যেদিকে হেঁটে যাচ্ছে বৃষ্টির যে গতি দুটোর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে এই ইকুয়েশন আসবে। ঠিক আছে, কিন্তু কোনো একটা কোণ করে যদি বৃষ্টি পড়ে সেক্ষেত্রে আলাদা ইকুয়েশন হবে, সেটা আগের মতন হবে। তো ভালো থাকবে, এই ভিডিওটা দেখবে, বইয়ের সঙ্গে একটু মিলিয়ে